ওকে ভাই, শুরু করবো। আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাইয়া এবং আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে আমার লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করছেন আজকে একটু কমেন্ট করে জানান। আজকে আমি আপনাদের সাথে আছি দৈনন্দিন বিজ্ঞান এবং প্রযুক্তি রিলেটেড ছোট্ট একটি টপিক, ভৌত বিজ্ঞান নিয়ে। আমরা যারা চাকরি প্রত্যাশী আছি, বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বাইরে যারা আছি, তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় দেখা যায় আমরা বিজ্ঞানের যে বিষয়গুলো আছে সেগুলো পড়তে গিয়ে অনেক সমস্যায় ভুগি, সেগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারি না। ইভেন এই সহজ জিনিসগুলোকে আমরা অনেক কঠিন মনে করি। আশা করি আমার আজকের ক্লাসগুলো এবং পরবর্তীতে যে আমি লাইভগুলো নিব সেগুলো করার পরে আপনাদের আর বিজ্ঞান নিয়ে কোনো চিন্তা থাকবে না, কোনো প্রেশার ফিল করবেন না। বিজ্ঞান হচ্ছে মজার জিনিস, খুবই সহজ জিনিস, এবং ইতিহাসের মতো এটা এত তথ্যবহুল না, খুবই সংক্ষিপ্ত, খুবই ছোট আকারে আমরা জিনিসগুলা মেমোরাইজ করতে পারি, এবং জিনিসগুলোকে যদি একটু ফিল করতে পারি তাহলে বিজ্ঞান আমাদের জন্য অনেক ইজি হয়ে যায়। তো আজকে দৈনন্দিন বিজ্ঞান এবং প্রযুক্তির ভিতরে যে আমাদের ভৌত বিজ্ঞান আছে, এর ভিতরে কয়েকটা ছোট ছোট টপিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন শুরু করি। আমার কথা কি ক্লিয়ার আছে কিনা এবং আমার ভয়েসটা কি লাউড কিনা তাও একটু কমেন্ট করে জানান। যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় আমাকে একটু জানাবেন। তো চলুন শুরু করি। দেখুন, প্রথমে হচ্ছে যে জিনিসটা, পৃথিবী সৃষ্টির ইতিহাস। আমরা তো পৃথিবীতে আছি, পৃথিবীর মতো আরো অনেকগুলা গ্রহ আছে। ইভেন আমাদের মহাবিশ্বে পৃথিবী এত বড় হওয়া সত্ত্বেও খুবই ক্ষুদ্র একটা অংশ, ইভেন এই ডটের চেয়েও ছোট একটা অংশ হচ্ছে এই পুরা মহাবিশ্বের ভিতরে পৃথিবী। তার ভিতরে আমরা ছোট মানুষ, খুবই ক্ষুদ্র প্রাণী। তো দেখুন, পৃথিবী যে কোনো কিছুরই সৃষ্টি এবং ধ্বংস আছে। যার সৃষ্টি হয়েছে তা ধ্বংস হবে, কিংবা জীবিত যে জিনিস আসে সেটা মৃত হবে। তো পৃথিবী হচ্ছে একটা গ্রহ যেটার ভিতরে আমরা বসবাস করি, এবং সৌরজগতের ভিতরে একমাত্র পৃথিবীতেই আমরা জীবনের অস্তিত্ব পাই। সৌরজগতের বাইরে যে আসলে পৃথিবীর মতো কোনো গ্রহ আছে কিনা, কিংবা পৃথিবীর মতো গ্রহের ভিতরে কোনো জীবিত বুদ্ধিমান প্রাণী আছে কিনা, এটা এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেন নাই। আশা করি এলিয়েন নামক যে শব্দটা আছে সেটা ভবিষ্যতে বাস্তবে রূপান্তরিত হবে। দেখুন, পৃথিবী হচ্ছে প্রায় 460 কোটি বছর আগে গ্যাস এবং ধূলিকণা ঘনীভূত হয়ে সৌরজগতের অংশ হিসেবে তৈরি হয়। তো সৌরজগৎ জিনিসটা আসলে শুরুতে এরকম ধরেন ধূলিকণার মতো ডট 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 এইরকম জিনিসগুলো ছিল। পরবর্তীতে এই যে ধূলিকণাগুলো একত্রে পরস্পর আকর্ষণ হয়েছে, এইভাবে ধরেন ধূলিকণা দুইটা আলাদা ছিল, তারা একত্রিত হয়ে একটা পিণ্ডের মতো পরিণত হয়েছে। জিনিসটা পরবর্তীতে ধরেন পৃথিবীর মতো গোলাকার ধারণ করছে। এইটা ধরেন আমাদের পৃথিবী। তো পৃথিবী হচ্ছে আমাদের সৌরজগতের একটা অংশ। সৌরজগতের ভিতরে মঙ্গল, বুধ, বৃহস্পতি এই গ্রহগুলোর মাঝখানে আমাদের পৃথিবী রয়েছে। পৃথিবী 70% পানি, 30% স্থল। এই বেসিক জিনিসগুলো তো আপনারা জানেন। দেখুন, পৃথিবীর বয়স প্রায় 4.6 বা 460 কোটি বছর। দেখুন, 460 কোটি অথবা 4.6 বিলিয়ন বছর। তো অনেক সময় দেখা যায় পৃথিবীর বয়স আমাদের ইন্টারন্যাশনাল একক বা আন্তর্জাতিক একক মিলিয়ন বিলিয়নে দেওয়া থাকে, আবার কখনো কখনো বাংলা হাজার কোটি এইভাবেও দেওয়া থাকে। তো পৃথিবীর বয়স হচ্ছে আমাদের 460 কোটি বছর, অনেক বড় একটা সময়। দেখুন, এটি সৌর নীহারিকা, সোলার নেবুলা তত্ত্ব অনুসারে তৈরি হয়েছে। তো পৃথিবী যে তৈরি হলো, এটা নিয়ে অনেক বিজ্ঞানী অনেক ধরনের তত্ত্ব দিয়েছেন। এর ভিতরে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সমর্থিত তত্ত্বটি হচ্ছে নেবুলা। ঠিক আছে, সোলার নেবুলা বা সৌর নেবুলা নামক যে তত্ত্বটি আছে, এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। থিয়া নামক বস্তুর সাথে সংঘর্ষের ফলে চাঁদের সৃষ্টি হয়। দেখুন, পৃথিবীর থেকেই চাঁদ সৃষ্টি হয়েছে। পৃথিবী শুরুতে একা ছিল, এরপরে থিয়া নামক একটি মহাজাগতিক বস্তু যেটা পৃথিবীকে আঘাত করে এবং পৃথিবীতে কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিচ্ছিন্ন হওয়া অংশটি পরবর্তীতে সূর্য হিসেবে পরিচিতি পায়। তো একটা সময় ছিল যখন আসলে কোনো
চাঁদ ছিল না। তো থিয়া নামক একটা বস্তু পৃথিবীর সাথে সংঘর্ষ হয়, যেটা একটা মহাজাগতিক বস্তু। এর ফলে পৃথিবীর কিছু অংশ ভেঙে যায়, ভেঙে গিয়ে সৌরজগতে আবার চাঁদের সৃষ্টি করে। চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। ঠিক আছে, ওকে। দেখুন, আশা করি আপনারা জিনিসটা ধরতে পারছেন যে এক সময় কিছুই ছিল না, সবই ধীরে ধীরে তৈরি হয়েছে। সৌরজগৎটা একসময় ছিল না, ইভেন একসময় সব ধ্বংস হয়ে যাবে। প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখুন, পৃথিবীর বয়স আনুমানিক কত? খেয়াল করেন, এখানে কিন্তু বলা হয়েছে পৃথিবীর বয়স আনুমানিক। এর কারণটা হচ্ছে পৃথিবীর এক্সাক্ট বয়স বের করাটা একটু ডিফিকাল্ট, একটু কঠিন। কারণ হচ্ছে আপনি এমন একটা জিনিস এর বয়স নিয়ে চিন্তা করতেছেন যেটা কখন সৃষ্টি হয়েছে বা যেটা কবে ধ্বংস হবে এটা আপনি জানেন না। ইভেন ওই জিনিসটার পরে আপনার সৃষ্টি হয়েছে, তাই না? যদি আপনার সৃষ্টি আগে হতো তাহলে না হয় আপনি দেখে বলতে পারতেন, বাট আপনি তো এটা দেখতে পারতেছেন না। যেহেতু পৃথিবী আগে সৃষ্টি হয়েছে, এরপর আমরা সৃষ্টি হয়েছি, তো আমাদের পক্ষে এটা আসলে একটু ডিফিকাল্ট যে পৃথিবীর বয়সটা কত। কিন্তু বিজ্ঞানীরা কার্বন ডেটিং নামক একটা পদ্ধতি আছে, যেটা দিয়ে আমরা যে কোনো বস্তুর বয়স নির্ণয় করতে পারি। ঠিক আছে, যেমন ধরেন আমরা অনেক সময় দেখি আর্কিওলজিস্ট যারা আছেন তারা মাটি খুঁড়ে খুঁড়ে ডাইনোসরের হাড় বের করেন বা অন্যান্য জীবাশ্ম যে উদ্ভিদ বা প্রাণীগুলো আছে সেগুলো বের করেন এবং তাদের বয়স নির্ণয় করেন। তো এই জিনিসটা কিভাবে হয়? এই জিনিসটা হয় আমাদের কার্বন ডেটিং নামক একটা পদ্ধতি আছে। এই পদ্ধতির মাধ্যমে যে কোনো কিছুর ভিতরে যে কার্বন পরমাণুগুলো আছে সেগুলো থেকে আমরা বয়স নির্ধারণ করতে পারি। জিনিসটা খুবই জটিল একটা প্রক্রিয়া, তো এটা আমাদের জানার বিষয় না। আমি জাস্ট বলে দিলাম যে কিভাবে অতি পুরাতন বা অতি প্রাচীন জিনিসপত্রগুলার কিভাবে অতি প্রাচীন কিংবা অতি পুরাতন জিনিসগুলার আমাদের বয়স নির্ধারণ করা হয়, সেটা হচ্ছে কার্বন ডেটিং পদ্ধতি। দেখুন, পৃথিবীর বয়স আনুমানিক হচ্ছে 4.6 বিলিয়ন। খেয়াল করেন, 4.6 বিলিয়ন। এই যে খ নাম্বারটা হবে আমাদের আনসার, বিলিয়ন নট মিলিয়ন। 4.6 বিলিয়ন, আমি একটু লিখে দিই 4.6 বিলিয়ন বা 460 কোটি বছর। বিলিয়নের হিসাবটা আপনারা অবশ্যই জানেন যে 1000 মিলিয়নে হচ্ছে 1 বিলিয়ন, আর 1 মিলিয়ন সমান হচ্ছে আমাদের 10 লক্ষ। দেখুন, সৌর নীহারিকা তত্ত্বটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? খেয়াল করেন, আমি বলছি কি সৌর নীহারিকা তত্ত্বটি হচ্ছে আমাদের পৃথিবীর সাথে সম্পর্কিত সোলার নেবুলা, যে তত্ত্বের মাধ্যমে আসলে পৃথিবী কিভাবে তৈরি হয়েছে এটার একটা সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়। দেখুন, সৌর নীহারিকা তত্ত্বটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? এটা হচ্ছে আমাদের সৌরজগতের গঠন। ঠিক আছে, দেখুন সৌরজগতের গঠন এবং পৃথিবীর গঠনটাও আসলে এটা ভালোভাবে ব্যাখ্যা করতে পারে। তো এই ছিল এই টপিকের একটা গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন যেগুলো পরবর্তীতে আপনাদের যে কোনো চাকরির পরীক্ষায় আসতে পারে। আশা করি এই ধরনের কোশ্চেন আসলে আপনারা ইজিলি আনসার করতে পারবেন। পরবর্তী টপিকটা দেখুন, ব্ল্যাক হোল মহাকাশের এমন একটি বস্তু যেটা আসলে দেখা যায় না। খেয়াল করেন, নাম হচ্ছে ব্ল্যাক হোল, কারণ এটা আসলে দেখতে কালো। আরো যদি সুস্পষ্ট করে বলি যে এটা এমন একটা জিনিস যেটার ভিতরে আপনি ঢুকতে পারবেন কিন্তু বের হতে পারবেন না। ঠিক আছে, তো ব্ল্যাক হোল হচ্ছে আমাদের গোলাকার গ্রহের মতো, বাট এটা আসলে গ্রহ না। এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একদম খুবই অতি বড় যে গ্রহগুলো আছে, নক্ষত্রগুলো আছে, সেগুলোর মৃত হওয়ার পরে সেগুলো সংকুচিত হয়ে ব্ল্যাক হোল তৈরি করে। এখন ব্ল্যাক হোলকে আপনারা কখনো দেখছেন কিনা, যদি আপনারা বিভিন্ন ধরনের মুভি সিনেমা দেখে থাকেন যেগুলা সায়েন্স ফিকশন কিংবা ধরেন সৌরজগৎ রিলেটেড যে মুভিগুলো আছে সেগুলোর ভিতরে আপনারা এরকম একটা কিছু দেখতে পারবেন। যে এরকম ধরেন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মাঝে এমন একটা জিনিস আছে, এরকম ভাবে ঘুরতেছে, ভিতরে একটা কালো জিনিস, তো এই দিক দিয়ে কিছু আছে, এই দিক দিয়ে কিছু আছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের আসলে ব্ল্যাক হোল। আপনারা একটু সার্চ দিয়ে দেখতে পারেন যে ব্ল্যাক হোল জিনিসটা আসলে দেখতে কেমন। যেহেতু নাম ব্ল্যাক হোল, তার মানে এটা রংটা আসলে ব্ল্যাক হওয়ারই কথা, কারণ এটা আসলে দেখতে পারি না আমরা। আর হচ্ছে এটা সকল ধরনের রং শোষণ করে। আমরা কিন্তু জানি যে কোনো বস্তু যদি
আলোক রশ্মির ভিতরে থাকা 7টা রং বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল সবগুলোকে শোষণ করে, সেক্ষেত্রে সেটা কালো হবে। যেহেতু ব্ল্যাক হোল থেকে কোনো কিছুই বের হইতে পারে না, তার মানে আলো যে ঢুকতেছে সেটা বের হইতে পারতেছে না, তাই ব্ল্যাক হোলের কালারটাও আসলে কি হবে? কালো হবে। ব্ল্যাক হোল আসলে আমাদের কি? কালো গহ্বর। আচ্ছা, মহাকাশে এমন একটি স্থান যার মহাকর্ষ বল এতটাই শক্তিশালী যে আলো সহ কোনো কিছু সেখান থেকে বের হতে পারে না, তাকে আমরা কি বলি? ব্ল্যাক হোল বলি। তো ব্ল্যাক হোলের আকর্ষণ যে বল, সেটার নাম হচ্ছে আমাদের মহাকর্ষ বল। মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফোর্স এত স্ট্রং, এত শক্তিশালী যে এটা সবকিছুকে টেনে নিজের দিকে নিয়ে আসে। আচ্ছা দেখুন, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে যে এর সীমানাকে বলা হয় ইভেন্ট হরাইজন। ইভেন্ট হরাইজন, তো সবকিছুরই একটা সীমানা আছে। যেহেতু যেমন পৃথিবীর সীমানাটাকে আমরা বলি কি? বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের বাইরে হচ্ছে আমাদের মহাকাশ। এখন ব্ল্যাক হোলের যেহেতু একটা সীমানা আছে, তো ব্ল্যাক হোলের যে সীমানাটা সেটাকে আমরা বলতেছি ইভেন্ট হরাইজন। খেয়াল করেন, ঘটনা প্রবাহ বা ইভেন্ট হরাইজন আমরা বলতেছি। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি কোনো বস্তু ইভেন্ট হরাইজনকে অতিক্রম করে ফেলে, ধরেন এইটা হচ্ছে এই পাশে, আমি একটু আঁকায় দেখাই। ধরেন এইটুকু হচ্ছে আমাদের ইভেন্ট হরাইজন EH, আর এটা হচ্ছে ইভেন্ট হরাইজনের বাইরের জায়গা। কোনো কিছু কোনোভাবেই যদি ইভেন্ট হরাইজনের ভিতরে একবার প্রবেশ করে, তাহলে তাকে ফিরায় আনার মতো শক্তি, ক্ষমতা কারণই নাই। জাস্ট ইমাজিন, এটা এত বেশি পরিমাণে আমাদের টানবে ভিতরে, একদম গহ্বরে, অতল সাগর, অতল গহ্বরে আসলে হারাই যাবেন আপনি যদি কোনোভাবে ইভেন্ট হরাইজনের ভিতরে একবার প্রবেশ করেন। সেখানে না আছে আলো, না আছে সময়, না আছে কোনো কিছু। ইভেন ওইটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আসলে সময় বলে কিছু নাই। মানে খুবই কমপ্লেক্স একটা জিনিস, আপনার মাথা পুরো আওলায় যাবে। আপনারা চাইলে একটা মুভি দেখতে পারেন, ইন্টারস্টেলার। ঠিক আছে, ভালো লাগবে, আমি মুভিটা সাজেস্ট করলাম। এটি সাধারণত বড় নক্ষত্রের মৃত্যুর মাধ্যমে তৈরি হয়। তো বড় যে নক্ষত্র আছে সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা আসলে সুপারনোভা বলে থাকি। খেয়াল করেন, সুপারনোভা। ঠিক আছে, বড় যে গ্রহগুলো আছে সেগুলো আসলে আমরা সুপারনোভা বলি। তো বড়, বিশেষ করে ধরেন সূর্য, খেয়াল করেন সূর্য হচ্ছে এরকম একটা ছোট্ট একটা গ্রহ, ইভেন এই যে একটা বড় গ্রহ। তো দেখুন, সূর্য হচ্ছে আমাদের মিডিয়াম ক্যাটাগরির ভিতরে পড়ে। মিডিয়াম, এটা হচ্ছে স্মল, আর এটা হচ্ছে আমাদের কি? লার্জ বা অনেক বড়। তো যে গ্রহগুলা সূর্যের থেকে অনেক বড় হয়, সেগুলো যখন মৃত হয়ে যায়, তার মানে তার ভিতরে সকল ধরনের শক্তি শেষ হয়ে যায়, তখন সে কোলাপস করে, ধ্বংস হয়ে যায়, সুপারনোভাতে পরিণত হয়, এবং সেটি পরবর্তীতে আসলে ব্ল্যাক হোলে রূপান্তরিত হয়। তো আমাদের মিল্কি ওয়ে যে গ্যালাক্সিটা আছে, এইটার সেন্টার পয়েন্ট বা কেন্দ্রেও একটা ব্ল্যাক হোল আছে। তো আমাদের ভাগ্য ভালো, যেহেতু সূর্যের আকারটা ছোট, তো সূর্য যখন এর শক্তি নিঃশেষ হয়ে যাবে, এটা ব্ল্যাক হোলে পরিণত হবে না। দেখুন, বিজ্ঞানী স্টিফেন হকিং রেডিয়েশনের ধারণাটা দেন। খেয়াল করেন, একটা ব্ল্যাক হোল আপনি দেখতে পারতেছেন না, মানে হচ্ছে একটা অদৃশ্য জিনিসকে আপনি কিভাবে বুঝবেন যে এটা এখানে আছে কিনা? তো ব্ল্যাক হোল যেহেতু অদৃশ্য বা দেখা যায় না, এটা কিভাবে আসলে নির্ধারণ করা হয় যে ওইখানে একটা ব্ল্যাক হোল আছে? তো এটা নির্ধারণ করা হয় হকিং রেডিয়েশনের মাধ্যমে। বিজ্ঞানী স্টিফেন হকিং এই হকিং রেডিয়েশনের ধারণাটা দেন। তিনি বলেন যে যদি তোমরা কোথাও হকিং রেডিয়েশন দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা ওই জায়গায় আসলে ব্ল্যাক হোল আছে। এই ব্ল্যাক হোলগুলো থেকে আমাদের হকিং রেডিয়েশন বের হয়ে আসছে। যত বেশি হকিং রেডিয়েশন, ব্ল্যাক হোল থাকার সম্ভাবনা তত বেশি। এটা দেখুন, হকিং এর সাথে হকিং নামটা মিল আছে, যেহেতু তার নামও হকিং, তো তার আবিষ্কার করা এই তত্ত্বটির নামও তিনি হকিংই দিয়েছেন। আমাদের জন্য ভালো হয়েছে, মনে রাখাটা অনেক সহজ। এই রিলেটেড কিছু ছোট ছোট আমরা কোশ্চেন দেখে ফেলি, চলুন। দেখুন, এখানে বলা হয়েছে হিগস কণা একটি দেখুন, ব্ল্যাক হোলের যে কাল্পনিক সীমানা বলা হয়,
সেটা আসলে কি, যেখান থেকে আলো ফিরে আসতে পারে না। আমি আপনাকে একটু আগে কি আঁকায় দেখাইছি যে ব্ল্যাক হোলের সীমানার ভিতরে কেউ যদি ঢুকে তাহলে সে আর কখনো বের হতে পারবে না। তো ব্ল্যাক হোলের যে কাল্পনিক সীমা, খেয়াল করুন, এটা কাল্পনিক বলা হয়েছে কারণ আপনারা বিজ্ঞানীরা যারা আছেন তারা আসলে ওই যে ডিস্টেন্সটা, যে ব্ল্যাক হোল কোথায় আছে ওইখান থেকে যতটুকু দূরত্বে গেলে আপনি আর ভিতরে ঢুকলে আর বেরোতে পারবে না, ওই দূরত্বটা সঠিকভাবে পরিমাপ করতে পারেন নাই, এই জন্য এটাকে একটা কাল্পনিক সীমারেখা বলা হইতেছে। আলো ফিরে আসতে পারে না, এটাকে কি বলা হয়? এটাকে আমরা বলি ইভেন্ট হরাইজন। এই যে ইভেন্ট হরাইজনের ভিতরে যদি আপনি একবার ঢুকে যান তাহলে আর আপনি সেখান থেকে বের হতে পারবেন না। বাকি যে অপশনগুলো আছে এগুলো নিয়ে একটু কথা বলি। দেখুন, সিঙ্গুলারিটি জিনিসটা হচ্ছে ব্ল্যাক হোলের কেন্দ্রবিন্দু। এই যে ব্ল্যাক হোল, এটার কেন্দ্র হচ্ছে সিঙ্গুলারিটি, এখানে কিচ্ছু নাই, ঠিক আছে? এই জিনিসটা আসলে এক্সিস্টই করে না, এরকম একটা অবস্থা যেখানে স্থান কাল পাত্র কোনো কিছুই এক্সিস্ট করে না, নাথিং। মানে ওইখানে আসলে কি আছে কেউ জানে না, যেহেতু তার মানে বুঝতেই পারতেছেন না ওখানে কেউ আছে, না মানুষ আছে, না ধরেন কোনো পশু পাখি আছে, না কোনো বস্তু আছে। ইভেন এটা এত পরিমাণে সংকুচিত, ঠিক আছে, আসলে কল্পনা অতীত, আসলে এটা কল্পনা করে ধরেন বের করা যাবে না। আসলে দেখুন, অ্যাক্রিশন ডিস্ক এই জিনিসটা হচ্ছে আমাদের ব্ল্যাক হোলের চারপাশে কিছু আলো বেঁকে যায়। খেয়াল করেন, এখান থেকে লাইট থেকে সরাসরি আলোটা আসছে, বাট কিছু আলো আসে ব্ল্যাক হোলের চারপাশে এভাবে ঘুরতে থাকে, ওইটাকে আমরা বলি অ্যাক্রিশন ডিস্ক। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখেন, হকিং রেডিয়েশন ধারণাটি কোন মহাজাগতিক বস্তুর সাথে সম্পর্কিত? আমি একটু আগে বলছি যে হকিং রেডিয়েশন হচ্ছে আমাদের ব্ল্যাক হোলের সাথে সম্পর্কিত। হকিং রেডিয়েশন শনাক্তকরণের মাধ্যমে আমরা বুঝতে পারি আসলে ব্ল্যাক হোলের অবস্থানটা আসলে কোথায়। তো এটা হচ্ছে আমাদের কি আনসার, ব্ল্যাক হোল, গ নাম্বারটা। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো নিয়ে আপনাদের কোনো কনফিউশন আছে কিনা, কিংবা আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে কিনা, সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি একদম আবারও এক্সপ্লেন করবো আপনাদের জন্য। ওকে, দেখুন, হিগস কণা, দেখুন হিগস নামটা আপনাদের জন্য অপরিচিত হতে পারে, সরি, আচ্ছা, একটু স্লাইডের সমস্যা ছিল, যাই হোক আমরা আবার শুরু করি। দেখুন, হিগস কণা নামটা আপনাদের জন্য অপরিচিত হতে পারে, যেহেতু আপনারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বাইরে থেকে আসছেন, বাট আমি আপনাদেরকে একটু ডিসকাস করি জিনিসটা নিয়ে। হিগস কণা, দেখুন, পরমাণু জিনিসটা কিন্তু যে কোনো বস্তু কিন্তু আসলে ছোট ছোট মৌলিক পদার্থ দিয়ে গঠিত, যেগুলোকে আমরা কি পরমাণু বলি। এখন পরমাণু আসলে কি দিয়ে তৈরি, তাই না? পরমাণুর ভিতরেও কিছু ছোট ছোট কণিকা আছে, যেগুলোকে আমরা আসলে মৌলিক কণিকা বলি না। এর কারণ হচ্ছে সেগুলোর স্থায়িত্ব খুবই কম, আপনি সেগুলোকে বাস্তবিক পক্ষে খুবই অল্প সময়ের জন্য দেখতে পারবেন, এরপর দেখবেন সারা নাই হয়ে গেছে। তো এই জন্য আসলে সেগুলোকে আমরা মৌলিক কণিকা বলি না। দেখুন, হিগস কণা হচ্ছে একটি মৌলিক কণা, যার মাধ্যমে আসলে আমাদের ভর তৈরি হয়। খেয়াল করেন, হিগস কণা এটা এক ধরনের কণা, ছোট ছোট কণার মতো, খুবই ক্ষুদ্র, আসলে পরমাণু থেকে ক্ষুদ্র। এটা হচ্ছে কি হিগস ফিল্ড এর মাধ্যমে অন্য কণাগুলোকে তাদের ভর প্রদান করে। তো ভর কিভাবে তৈরি হয়? আসলে ভর তৈরি হয় হিগস ফিল্ডের মাধ্যমে। হিগস কণা এটা হচ্ছে একটা মৌলিক কণা, যেটা আসলে অন্যান্য কণাদেরকে ভর প্রদান করে, মানে তার নিজে কোনো আসলে অস্তিত্ব নাই, বাট সে অন্যকে ভর প্রদান করে। খুবই ক্রিটিক্যাল জিনিস, কোয়ান্টাম মেকানিক্সের বিষয়, অত ভিতরে যাওয়া উচিত হবে না। দেখুন, গুরুত্বপূর্ণ পয়েন্ট, এগুলো অন্যান্য কণার ভর সৃষ্টির কারণ, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে বিসিএস পিলিতে যে কোশ্চেনগুলো আসে, সেখানে আসার মতো একটা কোশ্চেন হচ্ছে এটা, যে কোন কণা ভর তৈরি করে। খেয়াল করেন, এরকম হতে পারে, কোন
কণা ভর তৈরি করে, তাই না? কোন কণা ভর তৈরি করে? আপনারা কি বলবেন? হিগস কণা। নামটা যাতে একটু মনে থাকে। 2012 সালে এই CERN সার্ন, ঠিক আছে, সার্ন ল্যাবে শনাক্ত করা হয়, ঠিক আছে। কোথায় শনাক্ত করা হয়? 2012 সালে, খুবই রিসেন্ট, বেশি দিন হয় নাই, 12 বছর আগে শনাক্ত করা হয়। এর প্রচলিত নাম হচ্ছে ঈশ্বর কণা, দ্য গড পার্টিকেল। এই জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। তো যেহেতু এটা ভর তৈরি করে, এটা একটা ধরেন ঈশ্বর কণা বলা হইতেছে, গড পার্টিকেল। যারা বিজ্ঞানীরা আছে তারা তো ম্যাক্সিমাম নাস্তিক হয়ে থাকেন, তাই না? তো এটাকে বলছেন যে ঈশ্বর কণা বা গড পার্টিকেল, যে কণা আসলে ভর তৈরি করে, তাই না? আচ্ছা, যাই হোক, পরবর্তী দেখেন, পরবর্তী স্লাইডে যাই। দেখুন, মৌলিক কণাগুলো কিসের মাধ্যমে ভর অর্জন করে? অবশ্যই কি হিগস ফিল্ড বা হিগস কণা, ঠিক আছে, কণা হবে এখানে হিগস কণা। গ্র্যাভিটন হচ্ছে আমাদের এমন একটা কণা যেটা গ্র্যাভিটি বা মহাকর্ষ বল তৈরি করতে সাহায্য করে। আমাদের স্থান এই যে আমরা যে জায়গাটায় আছি, আপনি আমাকে টানতেছেন, আমি এই মানে মহাকর্ষ বল জিনিসটা কি? যে যার ভর আছে সে অন্য একটা ভরের বস্তুকে আকর্ষণ করবে। তো প্রত্যেকটা ভরের বস্তু যে আকর্ষণটি করতেছে, এটা একটা ক্ষেত্রতে বিস্তৃত, এটা হচ্ছে আমাদের কি গ্র্যাভিটি ফিল্ড। তো এই যে ফিল্ড বা ক্ষেত্রটা তৈরি করতেছে সেটা হচ্ছে আমাদের গ্র্যাভিটন কণা। ফোটন হচ্ছে আলোর কণা, ঠিক আছে। আপনারা যারা জানেন না, আলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি বলতে পারেন। তো আলো যে তৈরি করে সেই কণার নাম হচ্ছে আমাদের ফোটন কণা। এবং তড়িৎ চুম্বক বল, এটা তো আসলে একটা বল যেটা চুম্বকের ভিতরে থাকে। তড়িৎ বল আপনারা চিনেন, তড়িৎ মানে কি কারেন্ট, আর চুম্বক বলতে আপনারা জানেনই যে কি চুম্বক দুইটা একটা আরেকটাকে আকর্ষণ করে আবার কি বিকর্ষণ করে, যেটা হচ্ছে আমাদের চুম্বক বল। দেখুন, হিগস বোসন কণাটি কোন পরীক্ষাগারে শনাক্ত করা হয়? এটা হচ্ছে আমাদের সার্ন, ঠিক আছে, CERN, নামটা যাতে মনে থাকে, কারণ পরবর্তীতে এই কোশ্চেনটা আসার সম্ভাবনা অনেক বেশি, বিশেষ করে যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট, নামটাও অনেক সুন্দর, ঈশ্বর কণা বা গড পার্টিকেল। দেখুন, ইসরো এটা হচ্ছে ইন্ডিয়ার একটা মহাকাশ গবেষণা সংস্থা, স্পেস এক্স ইলন মাস্কের, তাই না? আর নাসা কি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা যেটা, সেটা হচ্ছে নাসা। তো সার্ন নামটা আপনারা একটু মনে রাখার ট্রাই করবেন, খুবই সহজ একটা নাম, তেমন কঠিন না। দেখুন, পরবর্তীতে বায়ুমণ্ডল, পৃথিবীর সমস্ত জলরাশি কঠিন তরল অর্থাৎ সমুদ্র, নদী, বরফ এবং জলীয় বাষ্পের মিলিত আকার, সেটা হচ্ছে আমাদের কি বায়ুমণ্ডল। ধরেন এই জিনিসটা আমাদের বায়ুমণ্ডলের কাছাকাছি আপনারা ধরে নিতে পারেন। দেখুন, সমস্ত জলরাশি কঠিন তরল এবং বায়বীয়, খেয়াল করেন জল আবার কঠিন তরল বায়বীয় কিভাবে হয়। কঠিন বলতে বুঝাইতেছে আমাদের শিলা অংশ, বরফ, তরল হচ্ছে আমাদের বৃষ্টি হিসেবে যেটা পড়তেছে, এবং বায়বীয় মেঘ, এই তিনটা জিনিস। সমুদ্র, নদী, বরফ এবং জলীয় বাষ্পের মিলিত আবরণ বা আকার হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। গুরুত্বপূর্ণ পয়েন্ট, পৃথিবী পৃষ্ঠের 71% পানি। খেয়াল করেন, 70 থেকে 71 হয়ে গেছে, কিভাবে হইলো আই ডোন্ট নো। 70% পানি বা 71%, যেটা আপনারা বলেন। মোট পানির 97.5% হচ্ছে আমাদের লবণাক্ত বা সমুদ্রের পানি। এই পানি কিন্তু আপনারা খাইতে পারবেন না, লবণাক্ত পানি, সমুদ্রের পানি আসলে খাওয়া যায় না। তো কারা কারা লবণাক্ত পানি দেখছেন বা কক্সবাজার, খুলনা ওইদিকে আপনাদের বাসা আছে, একটু কমেন্ট করে জানান। সমুদ্র সৈকতের আশেপাশে যারা থাকেন, রেগুলার যারা সূর্যোদয় সূর্যাস্ত উপভোগ করতে পারেন, তারা একটু কমেন্ট করে জানান, দেখি কে কে আছেন। যেহেতু দেখেন 97.5%, আর থাকলো আমাদের কি 2.5% হচ্ছে মিঠা পানি। এই দেখেন মিঠা পানি মানে আমাদের যে পানির খাবার যে দরকার, আমাদের সহ সকল ধরনের পশু পাখির যে পানিটা দরকার, তা হচ্ছে মোট পানির মাত্র 2.5%, যেটা খুবই অল্প আসলে। তো আমরা চেষ্টা করব পানির অপচয়টা একটু কমাতে।
ঠিক আছে, কারণ হচ্ছে ভবিষ্যতে যদি এরকম দেখা দেয় পানি কিনে খাওয়া লাগবে, এটা আসলে খুবই এক্সপেন্সিভ হয়ে যাবে। ঠিক আছে, দেখুন মিঠা পানির বেশিরভাগই হচ্ছে বরফ গ্লেসিয়ার হিসেবে জমাট আছে। গ্লেসিয়ার জিনিসটা আপনারা যারা চিনেন আমি বলি, যারা ম্যান ভার্সেস ওয়াইল্ড দেখছেন, ঠিক আছে, ম্যান ভার্সেস ওয়াইল্ড, বিয়ার গ্রিলসের নাম আপনাদের যাদের মনে আছে, ম্যান ভার্সেস ওয়াইল্ড কার কার মনে আছে? আপনারা কারা কারা ওর শোটা মনে রাখছেন? ম্যান ভার্সেস ওয়াইল্ড, ঠিক আছে, ডিসকভারি চ্যানেল দেখানো হয়তো, প্রচুর কি পোকামাকড় খাইতো, তাই না? এই যে সে পোকামাকড় খাইতো, সে কিন্তু মাঝে মাঝে বরফের বিভিন্ন কান্ট্রিতে চলে যেত, বরফের কান্ট্রি, সেখানে ও দেখাইতো গ্লেসিয়ার গ্লেসিয়ার গ্লেসিয়ার। সে অনেকবার এটা উচ্চারণ করছে। যারা ওই এপিসোড গুলো দেখছেন তারা বলতে পারবেন যে গ্লেসিয়ার জিনিসটা কি। গ্লেসিয়ার হচ্ছে বরফের খণ্ড, ঠিক আছে, এই যে বিশাল বিশাল বরফ, এই যে টাইটানিক, যে ধরেন টাইটানিক কি ডুবে গেছে না, কার সাথে ধাক্কা খেয়ে? বরফের সাথে ধাক্কা খেয়ে। চিন্তা করেন কত বড় জাহাজ, সেটা আবার ধাক্কা খেয়ে পানিতে ডুবে গেছে। তার মানে বরফের ওই অংশটাও আসলে কত বড়। এটা ধরেন 17-18 তলা উঁচা বিল্ডিং এর মতো হয় এবং আকৃতিতে বিশাল হয়। ঠিক আছে, তো এগুলাকে আমরা গ্লেসিয়ার বলে থাকি। এগুলা হচ্ছে জমাট পানি। এখন সেটা আসলে কি জমাট হিসেবে আছে, আপনি চাইলেও সেটাকে খেতে পারবেন না, গলাইতে পারবেন না, কারণ ওইখানে যাতায়াতে আপনার ধরেন 1-1.5 বছর সময় লেগে যাবে। তো যেহেতু জমাট হিসেবে আছে, সেটাও আসলে ওইভাবে খাওয়ার যোগ্য না, কারণ ওটা সমুদ্র পৃষ্ঠের উপরে আছে এবং তাপমাত্রা, এই যে আমরা বলতেছি বারবার গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কি হচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং এই গ্লেসিয়ার গুলো গলে সমুদ্রের পানির সাথে মিশে যাচ্ছে। এখন আপনারা যারা সমুদ্রের পানি টেস্ট করে দেখছেন কিংবা সমুদ্রের আশেপাশে থাকেন, 1 গ্লাস সমুদ্রের পানি নেবেন, এরপর হচ্ছে আপনারা ধরেন 1 চামচ কল টিউবওয়েল বা মিঠা পানি দিবেন। এই গ্লাসের সমুদ্রের পানির কি কোনো পরিবর্তন হবে? না। যেখানে ধরেন 97.5% লবণাক্ত পানি আছে, সেখানে 1% মিঠা বা গ্লেসিয়ারের পানি দিয়ে আসলে কিছুই হবে না। তার মানে ওইটার জন্য আমাদের আসলে কি ক্ষতিটা হইতেছে? 1 নাম্বার ক্ষতি হচ্ছে ওইটা আমরা কাজে লাগাইতে পারতেছি না। 2 নাম্বার ক্ষতি হচ্ছে যেহেতু বরফ গলে পানি হইতেছে, তার মানে পানির উচ্চতা বাড়তেছে, তাই না? পানির উচ্চতা বাড়লে কি হবে? আমাদের উপকূল অঞ্চলের যে সকল জেলা বা স্থান আছে তারা অনেক বিপদে পড়ে যাবে, যে কারণ সমুদ্রের উচ্চতা বাড়লে সেগুলো নিম্ন অঞ্চল যেগুলো আছে সেগুলো আসলে ডুবে যাবে। তো আমরা ট্রাই করব গ্লোবাল ওয়ার্মিং যাতে না ঘটে। আমাদের যা যা করা উচিত বৈজ্ঞানিকভাবে, যা যা আমরা করতে পারি সেটা একটু করার ট্রাই করব। ছোট ছোট কাজ থেকে আসলে বড় বড় বেনিফিট আসলে পাওয়া যায়। দেখুন মিঠা পানির বেশিরভাগ কি গ্লেসিয়ার হিসেবে জমাট আছে, বারবার এটা বলতেছি। এর কারণ হচ্ছে আপনারা অনেকেই ভাবেন যে আমাদের খাবার পানির আসলে অভাব নাই যারা গ্রামাঞ্চলে থাকেন, বাট জিনিসটা এরকম না। আমাদের পানির অভাব অনেক বেশি, যেটা আসলে এই পরিসংখ্যানটা আপনারা দেখতে পারতেছেন। আমি যদি একটু পাই চার্ট আকারে দেখাই জিনিসটা, দেখেন এই যে এই পুরা বৃত্তের ভিতরে এইটুকু হচ্ছে আমাদের খাবার পানি, বাকি টোটাল যা আছে এগুলো হচ্ছে আমাদের লবণাক্ত পানি, যেটা আসলে আমরা কি খেতে পারবো না। ওকে, এই রিলেটেড কিছু কোশ্চেন আমরা একটু দেখে নিই। দেখুন পৃথিবীর মোট জলরাশির মিঠা পানির পরিমাণ কতটুকু? এখন মিঠা পানি মানে কিন্তু সুইট, মিষ্টি লাগে না, ঠিক আছে? লবণাক্ত পানি বাদে যা আছে তাই আসলে মিঠা পানি। মোট জলরাশির হচ্ছে আমাদের 2.5%। খেয়াল করেন 2.5% হচ্ছে আমাদের মিষ্টি পানি বা মিঠা পানি। মিষ্টি পানি না, মিঠা পানি, যেই পানিটা আমরা আসলে খেতে পারি, আমরা সহ পশু পাখিরা খেতে পারে। ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ পানি দ্বারা আবৃত? কত ভাগ মানে হচ্ছে কত ভাগ পানি, কত ভাগ স্থল, কত ভাগ জল। যদি আমি বাচ্চাদের ভাষায় বলি যে ভূপৃষ্ঠের কত ভাগ জল আছে বা পানি দ্বারা আবৃত, একই জিনিস, তার মানে এটা হবে আমাদের 71% হচ্ছে জল দিয়ে আবৃত। আর বাকি যে আমাদের 21% আছে, সরি 29% আছে, সেটা হচ্ছে স্থল বা স্থলভাগ, যেটা ভূমি,
ভূমি আছে। এর ভিতরে ধরেন সবাই সব জায়গায় আসলে থাকার জায়গা নাই, ঠিক আছে, আপনি সব জায়গায় থাকতে পারবেন না। কিছু কিছু জায়গা আছে অনেক ঠান্ডা, কিছু কিছু জায়গা আছে আমাদের মরুভূমি। আর হচ্ছে আমরা আসলে তো উপকূলীয় অঞ্চলে থাকি, তো আমরা মোটামুটি সেফ আছি। বাট যারা ধরেন উপকূলীয় অঞ্চলে দুই দিকে আছে তাদের জন্য খুবই কষ্টদায়ক হয়। যারা মধ্যপ্রাচ্যে থাকে অনেক গরম থাকে, আবার ধরেন যারা রাশিয়া সাইবেরিয়ার এর উত্তরাঞ্চলে থাকে, মেরু অঞ্চলে উত্তর মেরুর দিকে, তাদের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে ঠান্ডা হয়, যেখানে আসলে সার্ভাইভ করাটা অনেক কঠিন। দেখুন কসমিক রে এই জিনিসটা আমাদের ব্ল্যাক হোল রিলেটেডই। আমরা এর আগে যে জিনিসটা দেখছিলাম ওইটার মতোই, মহাকাশ থেকে আসা অত্যন্ত উচ্চ শক্তি সম্পন্ন কণা যা প্রায় আলোর গতিতে ভ্রমণ করে। এটা হচ্ছে এক ধরনের রশ্মি বা রে, এক্স রে নাম শুনছি না আমরা, ওইটার মতো। এক্স রে থেকেও এটার শক্তি অনেক বেশি। এটাকে আমরা বলি মহাজাগতিক রশ্মি বা কসমিক রে। মহাজাগতিক রশ্মি বা কসমিক রে গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুবই কনসাইজ করে দেওয়া হয়েছে, এখানে শর্ট করে দেওয়া হয়েছে। এটি কোনো রশ্মি নয়, বরং এটি উচ্চ শক্তির একটি কণা। খেয়াল করেন নাম হচ্ছে রশ্মি, আবার এখানে বলছে কোনো রশ্মি না, এটা আসলে কণা। জিনিসটা হচ্ছে এটা আসলেও কণাই, বাট এটা রশ্মির মতো ট্রাভেল করে বা আলোর তরঙ্গের মতো কি ঘোরাফেরা করে, এই জন্য এটাকে কসমিক রে বলা হইতেছে। সে আসলে মানুষ না, কিন্তু মানুষের মতো আচরণ করে। জিনিসটা হচ্ছে এরকম, দেখুন এটি কোনো রশ্মি নয়, এটি হচ্ছে উচ্চ শক্তির কণা, পার্টিকেল, যেটা আসলে প্রোটন। খেয়াল করেন প্রোটন কণা, এটা খুবই মারাত্মক আমাদের শরীরের জন্য। যদি সৌরজগতে ধরেন পৃথিবী যদি বায়ুমণ্ডল না থাকতো, এই কণা বা এই তরঙ্গের কারণে আমরা কেউ বেঁচে থাকতে পারতাম না। খুবই শক্তিশালী। আবিষ্কারক ভিক্টর হেস, তিনি একজন নোবেল বিজয়ী বিজ্ঞানী, তিনি আবিষ্কার করেছেন। ভিক্টর হেস তার নাম, তিনি এর মাধ্যমে নোবেল পুরস্কার অর্জন করেন। খুবই ক্রুশিয়াল এবং গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার ছিল এটা। প্রধান উৎস হচ্ছে সুপারনোভা, নক্ষত্রের বিস্ফোরণ। খেয়াল করেন নক্ষত্র কি বিস্ফোরিত হয়, হয়ে আবার ব্ল্যাক হোলে পরিণত হতে পারে, বাট যদি না হয় সেক্ষেত্রে সেটা ছড়ায় ছিটায় থাকবে। এই যে বিস্ফোরণ হলো, সেখান থেকে আমাদের আসলে এই যে কসমিক রে এটা উৎপন্ন হয়। আশা করি জিনিসটা আপনারা ক্লিয়ার হইতে পারছেন। তেমন কঠিন কিছু না, জাস্ট একটু যদি আপনারা ভিজুয়ালাইজ করতে পারেন তাহলে এই জিনিসটা ইজি হয়ে যাবে। এই রিলেটেড দুইটা কোশ্চেন আছে এখানে, খেয়াল করেন দুইটাই খুবই ইজি প্রিভিয়াস স্লাইডের সাথে রিলেটেড। কসমিক রে মূলত কি? কসমিক রে হচ্ছে আমাদের উচ্চ শক্তি সম্পন্ন এক ধরনের কণা। খেয়াল করেন উচ্চ শক্তি সম্পন্ন এক ধরনের কণা। এখানে কিন্তু আবার রশ্মি বলে নাই, খেয়াল করেন এখানে রই বলছে, এখানে কণা বলছে। নাম রশ্মি, বাট আসলে সে কণা। বায়ুমণ্ডলে কোন স্তরে কসমিক রের প্রভাবে অরোরা বা মেরুজ্যোতি দেখা যায়? ঠিক আছে, আচ্ছা এটা আমি বলবো না, ঠিক আছে, আচ্ছা বলে দিই। এটা হচ্ছে আমাদের আয়নোস্ফিয়ার, ঠিক আছে, এখানে হবে, বা থার্মোস্ফিয়ার বলে থাকি আমরা। অরোরা নামটা আপনাদের জন্য অপরিচিত হতে পারে, বাট আমি বলে দিই যারা বিভিন্ন ধরনের ট্রাভেল ভ্লগ দেখেন, ঠিক আছে, তারা যারা বিদেশি যারা আছে ট্রাভেল ভ্লগ করে, তাদের ওইখানে অনেক সময় নরওয়েতে যায়। নরওয়েতে যাওয়ার পরে তারা রাতের বেলা আকাশে কিছু রশ্মি এরকম 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 দেখতে থাকে, তাই না? ওগুলোকে আমরা আসলে অরোরা বলে থাকি, যেটা আসলে আমাদের বায়ুমণ্ডলের একটা স্তরে তৈরি হয়ে থাকে। এটা হচ্ছে মেরুজ্যোতি বা অরোরা, বাংলাতে মেরুজ্যোতি, ইংরেজিতে হচ্ছে অরোরা। নামটা অনেক ভালো, আপনারা যারা দেখেন নাই কখনো সেটা আপনারা একটু দেখে নিতে পারেন, ট্রাভেল ব্লগ বা গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন, ভালো লাগবে। তো এই ছিল আজকের মতন। আশা করি আমার পড়ানো যে স্লাইডগুলো আছে এগুলো আপনারা এই টপিকগুলা, বিশেষ করে বিজ্ঞানের ভিতরে যে ভৌত যে আলোক বিজ্ঞান, ধরেন আলো, কসমিক রে, ব্ল্যাক হোল, এগুলো নিয়ে যে আলোচনা করেছি, আশা করি আপনারা জিনিসগুলা ক্যাচ করতে পারছেন। মনোযোগ দিয়ে ক্লাস করে থাকলে অবশ্যই ক্যাচ করার কথা। যদি এর বাইরেও এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে সেগুলো আপনারা আমাদের মেসেজ করে জানাতে পারেন, আমি নিজে সেগুলোর সব আনসার আপনাদেরকে দিয়ে দিব। তো আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের চাকরির প্রিপারেশন কেমন চলছে
আশা করি ভালো চলছে। পরবর্তী চাকরির প্রিপারেশনে দৈনন্দিন বিজ্ঞান এবং প্রযুক্তি, বিশেষ করে ভৌত বিজ্ঞান রিলেটেড যত ধরনের কোশ্চেন আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। আশা করি ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চেষ্টা করবেন মনোযোগ দিয়ে আমি যে পড়াগুলো পড়িয়েছি সেগুলো একটু খাতায় নোট করে রাখার জন্য, কারণ এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। আসসালামু আলাইকুম।